ওই শুনছো, নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের প্রেমের ছোঁয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ। কলেজ লাইফ শেষ করে ভার্সিটিতে যাব লেখাপড়া করার জন্য। মনে একরাশ আনন্দ নিয়ে বিরাজ করছে। অনেক দিনের স্বপ্ন ছিল ভার্সিটিতে পড়বো, সবাই বড় ভাই বলে ডাকবে। আমি সদ্য ইন্টার পরীক্ষা শেষ করে ঢাকার ভালো একটি ভার্সিটিতে পড়ার চান্স পাই। আগামীকাল উদ্বোধনী ক্লাস শুরু হবে। মনে একরাশ আনন্দ নিয়ে ঘুমিয়ে পড়লাম। রীতিমতো ফজরের নামাজ পড়ে এসে ফেসবুকে একটু ঘোরাঘুরি করলাম। এমন সময় আম্মু কল দিল। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ, আমিও ভালো আছি। আব্বু কেমন আছে? তোর আব্বুও ভালো আছে। কি রে, আজকে তো নতুন ক্লাস শুরু, ভার্সিটিতে যাবি না? হ্যাঁ মা, একটু পরেই রওনা হব। আম্মুর সাথে আরো অনেক কথা বলে কল রেখে দিলাম। তারপর সকালে হালকা কিছু খেয়ে ভার্সিটির দিকে রওনা দিলাম। উদ্বোধনী ক্লাস করবেন কলেজের সকল ছাত্র। শিক্ষকের ক্লাস সোহানা ম্যাম। ম্যাম ক্লাস করাতে ক্লাসে প্রবেশ করলেন। সবাই সম্মানের খাতিরে দাঁড়িয়ে সালাম দিলেন। Sit down and good morning all of you. সবাই চিৎকার করে বলল, গুড মর্নিং ম্যাম। ম্যাডাম সবাইকে এক এক করে পরিচয় দিতে বললেন। সবাই যে যার মতো পরিচয় দিল। এবার আমার পালা। Hey young man, what's your name? জি ম্যাডাম, সাইফুর রহমান। ম্যাডাম কিছুক্ষণ ইংরেজি ভাষায় লেকচার দিয়ে ক্লাস শেষ করলেন। আমি সব ক্লাস শেষ করে বাসার দিকে রওনা দিলাম। এমন সময় দেখি সাইফুর ও ক্লাস শেষ করে বাসায় যাচ্ছে পায়ে হেঁটে হেঁটে। তাই ওকে ডাক দিয়ে বললাম, সাইফুর এদিকে এসো। আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম সোহানা সাবা ম্যাডাম ডাকছে। আমি কাছে আসতেই, কোথায় যাবা? জি ম্যাম, এই তো সামনেই। ওঠো, তোমাকে নামিয়ে দেই। না ম্যাডাম। মানে করো না, ওঠো বলছি। একটু রেগে গিয়ে ম্যাডাম বলল। কিছু না বলে গাড়িতে উঠে পড়লাম। তোমার মা বাবা কি করে? মা বাবা গ্রামে থাকেন। মা গৃহিণী আর বাবা গ্রামে ছোটখাটো ব্যবসা করেন। তুমি এখানে কোথায় থাকো? ম্যাডাম আমি এখানে একটা ম্যাচে থাকি। আজ থেকে তোমাকে ম্যাচে থাকতে হবে না, আমার সাথে আমার বাসায় থাকবে। এমনিতেই অনেকগুলো রুম খালি পড়ে থাকে। না ম্যাডাম, আমি ম্যাচেই থাকবো। আমার সেখানেই ভালো লাগে। সাইফুর, তুমি তোমার ম্যাডামের রিকোয়েস্ট রাখবা না? কোনো মানে না করে সবকিছু আমার বাসায় নিয়ে চলে আসবে। এই নাও আমার কার্ড। আমি আর না করতে পারলাম না। যাক, ম্যাচের ভাড়াটা বাজিবে। সবকিছু নিয়ে ম্যাডামের বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দিতেই ম্যাডাম এসে দরজা খুলে দিলেন। সাইফুর, তুমি এসেছো? বাহিরে কেন? তাড়াতাড়ি ভিতরে আসো। ম্যাডামকে দেখে আমি তো পুরো অবাক। পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছেন। ম্যাডামকে আজ অপরূপ সুন্দর লাগছিল। মনে হয় কোনো হুর জান্নাত থেকে পালিয়ে জমিনে এসেছে। আমি অবাক হয়ে এক দৃষ্টিতে ম্যাডামের সৌন্দর্য উপভোগ করছিলাম। ম্যাডামের ডাকে আমার হুঁশ ফিরল। সাইফুর, কি দেখছো এমন করে? না মানে ম্যাডাম, কিছু না, একটু লজ্জা পেলাম। ম্যাডাম একটু মুচকি এসে বলল, চলো তোমার রুমটা দেখিয়ে দিই। ওয়াও, এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? আচ্ছা ম্যাডাম, এত বড় বাড়িতে আর কে কে থাকে? আমি একা থাকি, সাথে একটা কাজের মেয়ে থাকে। ম্যাডামের উত্তর শুনে আমি তো অবাক। কেন ম্যাডাম, আপনার বাবা মা
অ্যান্ড হাজবেন্ড তারা কোথায় থাকেন? ম্যাডামের উত্তর শোনার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমার মা বাবা বেঁচে নেই, আর আমি এখনো বিয়ে করিনি। ম্যাডাম, আপনি এখনো বিয়ে করেননি কেন? মনে মনে বললাম, কি পরীর মতো চেহারা, মাশাআল্লাহ। হয়েছে হয়েছে, আমার বিয়ে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। চলো, তোমার রুমটা দেখিয়ে দিই। ওহ, চলুন ম্যাডাম। ম্যাডাম আমাকে নিয়ে একটা রুমে গেলেন। রুমটা বেশ বড় এবং বেশ গোছানো। দেখে আমার খুব পছন্দ হয়েছে। মনে মনে বললাম, বাপরে বাপ, এত বড় রুমে জীবনেও ঘুমানোর সৌভাগ্য হয়নি। ম্যাডাম বলল, সাইফুর, তুমি ফ্রেশ হয়ে রেস্ট নাও, আমি আসছি। এই বলে ম্যাডাম চলে গেলেন। আমিও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। সন্ধ্যা ঘনিয়ে আসছে। আমিও পড়তে বসলাম। পড়তে পড়তে রাত 9টা বেজে গেল। কে যেন দরজার কাছ থেকে আমার নাম ধরে ডাকলো। গলা শুনে বুঝতে পারলাম ম্যাডাম ডাকছে। আমি দরজা খুলতেই অবাক চাহনিতে ম্যাডামের দিকে তাকিয়ে রইলাম। ম্যাডাম একটা নাইট ড্রেস পরে আসছেন। বারান্দায় মিটমিট আলোতে ম্যাডামের মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে, আর চুলগুলো বাতাসে উঠছে। ম্যাডামকে কি যে সুন্দর লাগছিল তা আপনাদের বলে বোঝানো যাবে না। কি হা করে তাকিয়ে থাকবে নাকি? ভিতরে আসতে বলবে না? ও ম্যাডাম, ভেতরে আসুন। ম্যাডামের ডাকে একটু লজ্জা পেলাম। এই খাবারটুকু খেয়ে নাও। ম্যাডাম, আপনি কষ্ট করে খাবার আনতে গেলেন কেন? বেশি কথা না বলে খাবারটুকু খেয়ে নাও, না হয় খাবার ঠান্ডা হয়ে যাবে। খুব খিদে পেয়েছিল, তাই বেশি কথা না বলে খাওয়া শুরু করলাম। ম্যাডাম তাকিয়ে আমার খাওয়া দেখছিলেন। ম্যাডাম, আপনি খেয়েছেন? না, আমি খাবো না, তুমি খাও, আমি দেখছি। চলুন না ম্যাডাম, একসাথে খাই। তুমি যদি খাইয়ে দাও তাহলে খাবো। আমি খাইয়ে দেব? না মানে আপনি মাইন্ড করবেন না তো? আরে, মাইন্ড করার কি আছে? ম্যাডামকে খাইয়ে দিতে শুরু করলাম। ম্যাডাম আমার দিকে তাকিয়ে দেখতে লাগলেন। খাওয়া শেষে ম্যাডাম কাপড় দিয়ে আমার মুখটা মুছে দিলেন, তারপর নিজের মুখটা মুছে নিলেন। সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম। পরদিন ভোরে একটা টিউশন খোঁজার জন্য রওনা দিলাম। উঠে দেখি ম্যাডাম হাতে ব্রাশ নিয়ে ব্রাশ করছেন। আমি বেরোতেই ডাক, সাইফুর, কি হলো? কোথায় যাচ্ছ এত ভোরে না বলে? না মানে ম্যাডাম, একটা টিউশন খোঁজার জন্য বের হচ্ছি। বাবা টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে। পড়াশোনার খরচ চালাতে হলে আমাকে যে কোনো কিছু একটা করতে হবে। তাই দেখি একটা টিউশন পাই কিনা। দেখো সাইফুর, আমার বাড়ি থেকে তুমি টিউশনি করবে এটা অসম্ভব। আর তোমার পড়ালেখার জন্য যত টাকা খরচ হবে সব আমি দিব। এসো, বেশি কথা না, এসো ব্রেকফাস্ট করবে। না মানে ম্যাডাম, আমি আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না। আমার মনে হয় আমি গরিব বলে আপনি আমাকে করুণা করছেন। বলার সাথে সাথেই ঠাস ঠাস ম্যাডাম এসে আমাকে জড়িয়ে ধরে বিরতিহীন চুমু খেতে লাগলেন আমার মুখে। আবার সাথে সাথে কান্না করতে লাগলেন। আমিও ম্যাডামের কান্না সহ্য করতে না পেরে কেঁদে দিলাম। ম্যাডাম আমাকে কিস করতে করতে বললেন, আর যদি এমন কথা বলিস আমি তোকে খুন করে ফেলবো। আমার স্নেহ ভালোবাসা তোর কাছে করুণা মনে হয়? আমি বুঝতে পারলাম সত্যি ম্যাডাম আমাকে অনেক স্নেহ করেন। তারপর আমরা নিজেকে সামনে নিয়ে ব্রেকফাস্ট করে ম্যাডামের গাড়িতে করে কলেজের দিকে রওনা দিলাম। আমি ক্লাসে ঢুকতেই কিছু ছেলে আমার সামনে এসে দাঁড়ালো। কিরে, শুনলাম তুই নাকি ইংলিশ ম্যাডামের বাসায় থাকিস? হ্যাঁ থাকি, আপনাদের কোনো প্রবলেম? দেখিস আবার ইয়ে টিয়ে যেন হয়ে না যায়। তোর ম্যাডাম তো একটা খা মা। এসব আজে বাজে কথা বলে হাসতে শুরু করলো। দেখুন, ম্যাডাম সম্পর্কে একটাও বাজে কথা বলবেন না, ভালো হবে না কিন্তু। কি করবি তুই? আরো অনেক কিছু বলবো। এই বলে তারা আমাকে ধাক্কা মারতে শুরু করলো। কি হচ্ছে এখানে? যাও, যে যার ক্লাসে যাও বলছি।
স্যার আসতেই ছেলেগুলো আমাকে ছেড়ে চলে যায় আর বলে, তোকে পরে দেখে নেব। আমিও আমার মতো ক্লাসে চলে গেলাম। সবাই ক্লাসের মধ্যে হইচই শুরু করলো। আমিও আমার মতো করে পেছনে এসে বসে পড়লাম। সোহানা ম্যাডাম ক্লাসে প্রবেশ করলেন। তুমি বড় হয়ে কি হতে চাও? কলেজের সবচেয়ে মজার ছেলে হামিমকে উদ্দেশ্য করে বললেন, ম্যাম। ম্যাম, আমি বড় হয়ে রিক্সা ড্রাইভার হতে চাই। হামিমের কথা শুনে আমরা সবাই অট্ট হাসিতে ফেটে পড়লাম। মানুষ বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চায়, আর তুমি কিনা রিক্সার ড্রাইভার হতে চাও? ম্যাম, একটা ছন্দ আছে না, এক জ্বালায় বাঁচি না, ঘরে ঢুকছে সাপ, আরেক জ্বালায় বাঁচি না, বৌতি কই বাপ। আমার গার্লফ্রেন্ড হলো একটা প্যারা। ও শুধু বলে রিক্সা নিয়ে প্রতিদিন ওর বাসার সামনে চলে আসতে। তাই ভাবলাম প্রতিদিন রিক্সা কোথায় পাবো, তাই নিজে একটা রিক্সা কিনে প্রতিদিন ওর বাসার সামনে যাব, আর ওকে নিয়ে সারা শহর ঘুরবো। এটাই হলো আমার জীবনের লক্ষ্য। গুড উইশ। সবশেষে আমাকে বললেন, সাইফুর, তুমি কি হতে চাও বড় হয়ে? ম্যাম, আমি বড় হয়ে একজন সোশ্যাল ওয়ার্কার হতে চাই। কারণ আমি সমাজকর্মী হয়ে ব্যক্তিগত, দলীয় ও সমষ্টিগতভাবে মানুষের সেবা করতে চাই। ওয়াও, ভেরি গুড উইশ। ক্লাস শেষ করে ম্যাডামের গাড়িতে করে বাসার দিকে রওনা দিলাম। পথিমধ্যে ম্যাডাম আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে ম্যাডাম আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলেন। আমি আর সরালাম না, কারণ ম্যাডামের ঘুম ভেঙে যেতে পারে। বাসার সামনে চলে আসলাম। ম্যাডামের মাথায় হালকা হাত রেখে বললাম, ম্যাডাম, বাসায় চলে আসলাম, নামুন। না, আমি নামবো না। আমি সারা জীবন তোমার বুকে মাথা রেখে ঘুমিয়ে থাকতে চাই। ঘুমের মধ্যে বললেন। হঠাৎ ম্যাডাম চমকে গিয়ে গাড়ি থেকে নেমে পড়লেন। আমিও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ইতিমধ্যে ম্যাডাম দুপুরে খাবার নিয়ে রুমে চলে আসলেন। সাইফুর, খাবারটুকু খেয়ে রেডি হয়ে থাকো, তোমাকে নিয়ে এক জায়গায় যাব। কোথায় ম্যাডাম? জাহান্নামে। তাড়াতাড়ি রেডি হয়ে থাকো। আমরা রেডি হয়ে ম্যাডামের গাড়িতে করে চললাম। তারপর গাড়ি থেকে নেমে একটি বড় শপিং মলে ঢুকলাম। ম্যাডাম নিজের পছন্দসই আমার জন্য শার্ট, প্যান্ট, টি শার্ট, ব্লেজার, শুজ আরো অনেক কিছু কিনলেন। ম্যাম, আমার এসব লাগবে না। নিতে বলছি, নাও। আমি আর কিছু না বলে নিয়ে নিলাম। ম্যাম বললেন, সাইফুর, আমার জন্য একটা শাড়ি পছন্দ করো তো। ম্যাম, আমি শাড়ি পছন্দ করব? হ্যাঁ, তুমি। এখানে তো তুমি ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। তারপর ম্যাডামের জন্য একটা কালো গাঢ় রঙের একটা শাড়ি পছন্দ করলাম। শাড়িটা ম্যাডামেরও খুব পছন্দ হয়েছে। তারপর সব কেনাকাটা শেষ করে আমরা বাসার দিকে রওনা দিলাম। গাড়ি চলাকালীন সময়ে ম্যাডাম যা বললেন, আমি রীতিমতো হতভম্ব। তোমার গার্লফ্রেন্ড আছে? ম্যাডাম আবার গার্লফ্রেন্ড? হাউ ফানি। আমার মতো গরিবের সাথে কেউ কখনো প্রেম করবে? নেই তো কি হয়েছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হঠাৎ করে আমার শরীরটা ভেঙে আসছিল। নিজেকে খুব দুর্বল মনে হলো। ম্যাডাম আমার মাথায় হাত রেখে বললেন, ও মাই গড, তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। ড্রাইভার, তাড়াতাড়ি গাড়ি চালান। তারপর আমার জ্ঞান ছিল না। ঘুম থেকে উঠে নিজেকে একটি চার দেয়ালের রুমে আবিষ্কার করলাম। আমার শরীরের উপর নরম কিছু অনুভব করলাম, এমনকি মুখটাও খুলতে পারছি না। পরে যা দেখলাম তার জন্য নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। দেখি আমার শরীরের উপর ম্যাডাম ঘুমিয়ে আছেন, আর ম্যাডামের ঠোঁট জোড়া দিয়ে আমার ঠোঁট জোড়া আটকানো। মুখ খুলতে পারছি না। আমি চমকে গিয়ে ম্যাডামকে ছাড়িয়ে নিলাম। দেখলাম ম্যাডামের চুলগুলো এলোমেলো,
আর চোখ দুটো ফুলে আছে। বুঝতে পারলাম ম্যাডাম সারা রাত কান্না করেছেন, কিন্তু আমি কিছুতেই বুঝলাম না ম্যাডাম আমার জন্য কান্না করছেন কেন। পরে মনকে বুঝালাম হয়তো আমার প্রতি ম্যাডামের একটা মায়া জমে গেছে। ততক্ষণে ঘুম থেকে উঠে ম্যাডাম সে কি কান্না! সাইফুর, তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো তো? ম্যাডাম আই এম ওকে। কিন্তু ম্যাডাম আপনার চোখগুলো লাল কেন? নিশ্চয়ই সারা রাত কান্না করেছেন। ওহ, কিছু বোঝে না, ন্যাকামো। না, কিছু না, আমি ঠিক আছি। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। তখন ম্যাডাম উঠে রুম থেকে চলে গেলেন। আমিও ফ্রেশ হয়ে নিলাম। এভাবেই চলতে থাকলো আমাদেরকে দিনগুলো। আমিও এখন মোটামুটি সুস্থ হয়ে গেলাম ম্যাডামের সেবা যত্নে। ভাবলাম ম্যাডামের মতো ভালো মানুষ হয় না। অপরিচিত একটা ছেলেকে নিজের বাড়িতে থাকতে দিচ্ছেন, আবার খেতেও দিচ্ছেন, আবার তার কিছু হলে নিজেও অসুস্থ হয়ে যাচ্ছেন। এমনটা ভাবতে ভাবতে ম্যাডামের প্রতি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি। ধ্যাত্রী, আমি এসব কি ভাবছি? আমার দুর্বল হলে চলবে না, শক্ত হতে হবে, কারণ উনি আমার শিক্ষিকা। তারপর ম্যাডামের কিনে দেওয়া ড্রেসগুলো পরলাম। একটু বাইরে যাব ভাবছি। বের হতেই, সাইফুর, তুমি কোথায় যাচ্ছ সকালবেলা? আর ড্রেসটাতে তোমাকে দারুণ লাগছে। ধন্যবাদ ম্যাডাম, একটু বাইরে যাব। বাসার মধ্যে বসে থাকতে ভালো লাগছে না। আচ্ছা চলো, আমিও যাব তোমার সাথে। ওকে ম্যাডাম, চলুন তাহলে। তারপর ম্যাডামকে নিয়ে বের হলাম। প্রতিমধ্যে একটা ফুলের দোকানের সামনে গাড়িটা থামলো। সাইফুর, যাও তো, আমার জন্য ফুল নিয়ে আসো দোকান থেকে। ওকে ম্যাম। ফুল আনতে গাড়ি থেকে নামলাম। চাচা, এই ফুলের তোড়াটা কত? 100 টাকা স্যার। ওকে দিন। তারপর ফুল নিয়ে গাড়িতে উঠে পড়লাম। ড্রাইভার গাড়ি চালানো শুরু করলেন। আমরা একটা সি বিচের কাছে নামলাম। ম্যাডামকে নিয়ে নদীর পাড়ে হাঁটতে লাগলাম। হঠাৎ যা দেখলাম তার জন্য আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। দেখি ম্যাডাম হাঁটু গেড়ে ফুল নিয়ে আমার সামনে। সাইফুর, তোমাকে যেদিন প্রথমবার ভার্সিটিতে দেখেছিলাম সেদিনই আমার তোমাকে ভালো লেগেছিল। তারপর তোমার সাথে খুনসুটিতে বুঝতে পারলাম তুমি অনেক ভালো ছেলে। তোমার কিছু হলে নিজেকে আমি কন্ট্রোল করতে পারতাম না। কখন যে তোমার প্রতি উইকনেস ফিল করলাম নিজেও জানি না। অনেক ভাবলাম তোমার সাথে এসব ঠিক হবে কিনা। তুমি আমার 3 বছরের ছোট। পরে ভাবলাম ভালোবাসা কখনো বয়স দিয়ে হয় না। ভালোবাসা হলো দুটি মনের মিল। ডু ইউ লাভ মি? ক্যান উই বি গার্লফ্রেন্ড অ্যান্ড বয়ফ্রেন্ড? সরি ম্যাডাম, এটা কখনো সম্ভব নয়। তাছাড়া আপনি কোথায় আর আমি কোথায়, সমাজ কখনো এটা মেনে নেবে না। আমি কিছু শুনতে চাই না, কিছু বুঝতেও চাই না। তুমি না বললে আমি নিজেকে শেষ করে ফেলবো, আর কোনোদিন আমাকে দেখতে পাবে না। আমি মাথা নিচু করে রইলাম। পরক্ষণে মাথা উঁচু করে ম্যাডামকে আর দেখতে পাচ্ছি না। ম্যাডাম কোথায় আপনি? দৌড়ে নদীর কাছে গেলাম, কিন্তু ম্যাডামকে কোথাও দেখতে পেলাম না। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। অজান্তেই চোখে জল আসতে শুরু করলো। কান্না করতে করতে চিৎকার করে বললাম, ম্যাডাম আমিও আপনাকে ভালোবাসি, অনেক বেশি বেশি ভালোবাসি। আই লাভ ইউ ম্যাডাম। পরক্ষণে পানির মধ্যে কিছু নড়তে দেখলাম। কিছু না বুঝেই পানির মধ্যে ঝাঁপ দিলাম। অনেক খোঁজাখুঁজি পর দেখতে পেলাম ম্যাডাম পানি খেয়ে একাকার। ম্যাডামের কোনো হুঁশ নেই। আমি চিৎকার করে কান্না করতে করতে বলতে লাগলাম, ম্যাডাম চোখ খুলুন, আপনাকে ছাড়া আমি বাঁচব না। আমিও যে আপনাকে খুব ভালোবেসে ফেলেছি। ড্রাইভারকে নিয়ে কোলে করে গাড়িতে এনে ম্যাডামকে হাসপাতালে নিয়ে গেলাম। তারপর আমি ডাক্তার ডাক্তার বলে চিৎকার করতে লাগলাম। কি হয়েছে ওনার?
উনি আমার উপর অভিমান করে পানিতে ঝাঁপ দিয়েছে। প্লিজ ডাক্তার, ওনাকে বাঁচান, না হয় আমি বাঁচবো না। আপনি শান্ত হন, আমরা দেখছি। এই বলে ডাক্তার ম্যামকে আইসিইউতে নিয়ে গেলেন আর আমাকে বাইরে থাকতে বললেন। বলতে না বলতেই আমাদের ভার্সিটির সকল শিক্ষক ও ছাত্রছাত্রীরা চলে এসেছেন খবর পেয়ে। আমি বসে কান্না করতে লাগলাম। সাইফুর, তোহানা ম্যাডামের কি অবস্থা? উনি ঠিক আছেন তো? স্যার, আমি জানি না। ডাক্তার আইসিইউতে নিয়ে গেলেন। কান্না করতে করতে বললাম, চিন্তা করো না, ম্যাডাম ঠিক হয়ে যাবেন। তারপর স্যার চলে গেলেন। ভার্সিটির সবাই একে একে আমাকে সান্ত্বনা দিতে লাগলেন। পরে সবাই যে যার মতো চলে গেল। প্রায় 5 ঘন্টা পর আইসিইউ থেকে একজন ডাক্তার বের হলেন। আমি দৌড়ে তার কাছে গেলাম। ডাক্তার, ওনার কি অবস্থা? উনি ঠিক আছেন তো? উনি এখন চিন্তামুক্ত। আমরা ঘুমের ইনজেকশন দিয়ে ওনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি একটা হাসি দিলাম। ডক্টর, আমি কি ওনার সাথে দেখা করতে পারি? আপনি ওনার কে হন? জি, মানে আমি ওনার হাজবেন্ড। ও আচ্ছা, যান, কিন্তু ঘুম ভাঙাবেন না। হ্যাঁ, ওকে ডাক্তার, থ্যাংক ইউ। তারপর এক দৌড়ে ম্যামের কক্ষে প্রবেশ করলাম। তারপর দেখলাম ম্যাম নিষ্পাপ শিশুর মতো ঘুমিয়ে আছেন। আমি ম্যামের মাথার কাছে এসে বসলাম। ম্যামের কপালে আমার ঠোঁটের কমল পরশ এঁকে দিলাম। ঠোঁটে কিস করতেই ম্যামের ঘুম ভেঙে গেল। ম্যাম আমাকে ঝাটকা দিয়ে সরিয়ে দিলেন। আমি এখানে কেন? আমি এখনো মরিনি কেন? আর তুই আমার কাছে কেন? তুই তো আমাকে ভালোবাসিস না। আমার ভালোবাসা তো তোর কাছে করুণা মনে হয়। সরে যা এখান থেকে, আমি তোর মুখ দেখতে চাই না। ম্যামকে আর কথা বলতে না দিয়ে ম্যামের ঠোঁট জোড়া চেপে ধরলাম আমার ঠোঁট দিয়ে। ম্যাম ধাক্কা দিয়ে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তারপর তিনিও শান্ত হয়ে যান। আমার সাথেই রেসপন্স দিচ্ছেন। এভাবে কতক্ষণ ছিলাম জানি না। হঠাৎ কারো কাশির শব্দে আমাদের হুঁশ ফিরল। তাকিয়ে দেখলাম আমাদের ভার্সিটির সিনিয়র সিনথিয়া আপু ও আমার ক্লাসমেটরা দরজায় দাঁড়িয়ে মুচকে হাসছে। আমি আর ম্যাডাম দুজনেই খুব লজ্জা পেলাম আর নিজেদের সামলে নিলাম। হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। 20 মিনিট ধরে দাঁড়িয়ে ফ্রি সিনেমা তো দেখেই নিলাম। ভার্সিটির সিনিয়র সিনথিয়া আপু, উনি আমার অতীতের ক্রাশ ছিল। একবার প্রপোজও করেছিলাম। উনি রাজি হয়নি। উনি বলে আমি নাকি পিচ্চি পোলা। এবার তো দেখিয়ে দিলাম আমি কি পারি, সামনে দেখেন কি হয়। সিনথিয়া আপুকে মিন করে মনে মনে বললাম। তারপর আমি উঠে রিসিপশনে গিয়ে টাকা জমা দিয়ে ম্যাডামের রিলিজ লেটার নিয়ে আসলাম। রুমে ঢুকতে দেখি সিনথিয়া আপু ও তার বান্ধবীরা ম্যামের সাথে হেসে হেসে কথা বলছে। আমি ঢুকতেই, কি দুলাভাই, কি খবর? ভালোই তো চলছে সিনেমা। সিনথিয়া আপু জোরে হেসে বললেন। আমি লজ্জা পেয়ে মনে মনে বললাম, তামাশা দেখেছো? ক্রাশের মুখেও আজ দুলাভাই ডাক শুনতে হয়। আল্লাহ, সিনথিয়া আপু যেন জীবনও বিয়ে না হয়, দোয়া কইরা দিলাম। তারপর ম্যাডামকে রিলিজ করে ম্যাডামের বাসায় চলে আসলাম। আমি ম্যামকে কোলে করে ওনার রুমে নিয়ে শুয়ে দিলাম আর আমি ফ্রেশ হতে আমার রুমে চলে গেলাম। বিকেলবেলা ম্যামকে দেখতে তার রুমে চলে আসলাম। তারপর ম্যামকে ডাক দিলাম, কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। চিন্তায় পড়ে গেলাম, ম্যাডামের কোনো বিপদ হলো না তো? রুমে এসে ম্যামকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। হঠাৎ
দেখি ম্যাডাম ওয়াশরুম থেকে বের হচ্ছে। আমাকে দেখা মাত্রই আ জোরে চিৎকার করে উঠলেন। শয়তান, তুই আমার রুমে কি করছিস? বের হ বলছি। বারে, আমি আমার বউয়ের রুমে আসবো না তো কি আসবে? আমি তোর কেমন বউ? তোর সাথে কোন জন্মে আমার বিয়ে হয়েছে? বিয়ে হয়নি তো কি হয়েছে, হয়ে যাবে। জানো, তোমাকে আজ খুব বিশ্রী দেখাচ্ছে। ওয়াক। কি বললি তুই? কুত্তা, বান্দর, পেতনির জামাই, রাক্ষসের দেবর আমাকে বিচ্ছিরি দেখাচ্ছে? দাঁড়া, তোর একদিন আর আমার যে কয়দিন লাগে। আমাকে মারার জন্য ধাওয়া করছেন, আমিও দিলাম দৌড়। আমাকে আর পাইকে। ম্যামও আমার পিছন পিছন আসছেন, কিন্তু ধরতে পারছেন না। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে স্লিপ কেটে সোজা আমার গায়ের উপরে পড়লেন। আমি মেঝের সাথে আঘাত পেলাম, মাথা ফেটে রক্ত পড়ছে। আমি ব্যথায় চিৎকার করতে লাগলাম। ও মাই গড, কি হয়েছে তোমার? তোমার মাথা ফেটে রক্ত পড়ছে। এ আমি কি করলাম? আমার জন্যই তোমার এই অবস্থা। ম্যাডাম তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করেছেন। ডাক্তার বাসায় এসে আমার ট্রিটমেন্ট করলেন। আমি এখনো সেন্স হারাইনি কিনা মেডিসিন লিখে ডাক্তার চলে গেলেন। ম্যাডাম ড্রাইভারকে দিয়ে মেডিসিনগুলো আনলেন। ম্যাম আমার কাছে এসে কান্না করতে লাগলেন। ম্যাম প্লিজ এভাবে কাঁদবেন না, আমার কিছুই হয়নি। ওই, আমাকে আর ম্যাম ম্যাম বললে আর একটা বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দিব। ওকে মাই ডিয়ার সোহানা ম্যাম। আবার ম্যাম? সরি ডিয়ার। তারপর ম্যাডাম নিজের হাতে আমাকে খাইয়ে দিলেন, তারপর মেডিসিন খাওয়ালেন। এভাবে প্রায় 1 সপ্তাহ চলতে থাকে। আমিও আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি। অনেকদিন পর ভার্সিটিতে যাব ভাবছি, আবার সামনে এক্সাম। ম্যামের গাড়ি করে ভার্সিটিতে রওনা দিলাম। ভার্সিটিতে নেমে ম্যাডাম টিচার্স রুমে আর আমি ক্লাসের দিকে রওনা দিলাম। হলের ভিতরেই ঢুকতেই সিনথিয়া ও তার বান্ধবীরা আমাকে ঘিরে ধরলেন। কি খবর দুলা ভাই, বিয়ে করবেন কবে? কার বিয়ে? কিসের বিয়ে আর কার সাথে বিয়ে? কেন, সোহানা ম্যামের সাথে তোর বিয়ে? আরে ধ্যাত, বিয়ে করলে তো তোমাকেই করব। সিনথিয়া আপুকে উদ্দেশ্য করে বললাম। কি বললি? দাঁড়া, এখনই ম্যামকে গিয়ে বলছি। এই না, ম্যামকে কিছু বলবেন না, উনি আমাকে মেরেই ফেলবে। আমি ম্যামকে বিয়ে করব। এই তো গুড বয়। আমি ছাড়া তোমাকে কেউ বিয়েও করবে না। আর ওই তোমার নোয়াখাইলে বয়ফ্রেন্ডও না। সিনথিয়া আপুকে মিন করে মনে মনে বললাম। হ্যাঁ হ্যাঁ, গুড বয় না চাই। সিনথিয়া আপু ও তার বান্ধবীরা হেসে আমার কাছ থেকে চলে গেল। আমিও ক্লাসে ঢুকে পড়লাম। ক্লাসের সবাই আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। মনে হয় আমি কোনো জোকার। যাক, সহ্য করে নিলাম, কারণ ওদের হাসির রহস্যটা আমার জানা। সেদিনের মতো ক্লাসে শেষ করে বাসায় চলে আসলাম। রাতের বেলায় খাবার খেয়ে দেখলাম ভালো লাগছে না, আর ঘুমও আসছে না। ভাবলাম একটু ছাদে গিয়ে সময় কাটানো যাক। তখন জ্যোৎস্না রাত ছিল, আকাশের চাঁদখানা স্পষ্ট দেখা যাচ্ছে। দোলনার উপরে বসে চাঁদ দেখতে লাগলাম। সত্যি জ্যোৎস্না রাতের চাঁদ খুবই সুন্দর। ছাদে একাকী বসে চাঁদ দেখা কয়জনের ভাগ্যেই বা আছে। হঠাৎ কাঁধে কারো স্পর্শ অনুভব করলাম, ভয়ও পেলাম। এত রাতে ছাদে কি আসলো? পিছনে ঘুরে দেখি ম্যাডাম দাঁড়িয়ে আছেন। চাঁদের মিটমিটে আলোতে ম্যামকে অপরূপ সুন্দরী লাগছিল। কি সুন্দর চাহনি, টানা টানা চোখ, যে কেউ
প্রথম দেখাতেই শক খাবে, কিন্তু আমি খাইনি, কারণ উনি প্রথম আমার উপর ক্রাশ খেয়েছিল। ওই শুনছো, নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের প্রেমের ছোঁয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ। ম্যাম, ওহ সরি, মিস্টেক। সোহানা, তুমি এত রাতে ছাদে কেন? রুমে একা একা শুয়ে থাকতে ভালো লাগছে না, ভাবলাম তোমার সাথে গিয়ে গল্প করি। কিন্তু তোমার রুমে গিয়ে তোমাকে পেলাম না। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। অনেক খোঁজাখুঁজির পরে ছাদে এসে পেলাম। এবার বলো, তুমি ছাদে কি করছো? আমারও ভালো লাগছিল না, তাই আসলাম। আচ্ছা, তুমি সিগারেট খাও? না। গুড বয়। দেখতে হবে না বরটা কার? তারপর আমার পাশে বসে কাঁধে মাথা রাখলো। হ্যাঁ, আমি তোমার বর হলাম কবে? আমাদের বিয়েই বা হলো কবে? হয়নি তো কি হয়েছে, হয়ে যাবে। আমি তোমাকে বিয়ে করব না, কারণ থার্ড ইয়ারের সিনথিয়া আপু তোমার আগে আমাকে প্রপোজ করেছিল, আর উনি আমাকে খুব কেয়ার করে। ম্যামকে রাগানোর জন্য বললাম। কি বললি তুই? সিনথিয়া তোকে প্রপোজ করেছে? ওর এত বড় সাহস আমার জিনিসে হাত বাড়ায়? ওকে তো আমি মেরেই ফেলবো। বলেই চলে যেতে লাগলো। আমি এক টানে পাশে বসিয়ে দিলাম। আমি ম্যামের খুব কাছে চলে আসলাম। দুজনেরই নিঃশ্বাস ভারী হয়ে এসছে। ম্যামের ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। এভাবে অনেকক্ষণ চললো। ম্যামও আমাকে ছাড়তে চাইছেন না। কিছুক্ষণ পর ছাড়লো। দুজনেই হাঁফাতে লাগলাম। হাঁপানো শেষে ম্যাম বলল, সাইফুর, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? হঠাৎ এমন কথা কেন বলছো? আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। না মানে আমার কেমন জানি ভয় হচ্ছে। আমি সোহানা ম্যামকে জড়িয়ে ধরে বললাম, আমি আমার পাগলি ম্যাডামকে ছেড়ে কোথাও যাব না, সারা জীবন ভালোবাসবো। আচ্ছা, আমাকে একটা গান শোনাও। কি? আমি গান গাইবো? আমি গান পারি না, মিথ্যে বললাম। আমি কিন্তু রেগে যাচ্ছি, যা পারো শোনাও। কি আর করব, বাধ্য হয়ে গান গাইতে শুরু করলাম। ওয়াও, তুমি তো ফাটিয়ে দিয়েছো। তোমার ভয়েস তো খুব সুন্দর। তুমি কোথায় গান শিখেছো? কোথাও না, নিজে নিজেই শিখেছি। আচ্ছা, তুমি গান গাইতে পারো না? হ্যাঁ পারি তো, কিন্তু এখন শোনাবো না, সময় হলে শোনাবো। চলো রুমে যাব, অনেকক্ষণ হলো ছাদে আসলাম। ওকে, চলো। আমার পাটা গেল রে। আমি হাঁটতে পারছি না, আমাকে একটু কোলে করে নিয়ে নাও। ডাহা মিশা কথা। না, আমি পারবো না। ওকে, তাহলে আমি যাব না। উনার অভিনয়ের কাছে আমি হার মানলাম। বাধ্য হয়ে কোলে নিলাম। ওমা, কি ময়দার বস্তা রে। আচ্ছা, তুমি কোন গুদামে চাল খাও? ম্যামকে রাগানোর জন্য বললাম। কি বললি? আমি মুটি? আমাকে নামা, আমি যাব না। ম্যামের কপালে চুমু দিয়ে বললাম, রাগ করে না সোনা, আমি তো মজা করে বলেছিলাম। তারপর ম্যামকে তার রুমে শুইয়ে দিলাম। আমি চলে আসতেই, এই কোথায় যাচ্ছ তুমি? ম্যাম আমার হাত ধরে বললেন, আমার রুমে যাচ্ছি, ঘুমাবো না? না, আজকে তুমি আমার সাথে ঘুমাবে। কি বলো তুমি? তোমার সাথে ঘুমাবো মানে? বিয়ের আগে ওসব ভালো না। আমি কিছু বুঝতে চাই না, কিছু শুনতে চাই না। তুমি আমার সাথে ঘুমাবে, এটা আমার শেষ কথা।
অনেক জোরাজোরির পর রাজি হলাম। তারপর মাঝখানে একটা কোলবালিশ দিয়ে ভারত পাকিস্তানের বর্ডার বানিয়ে দিলাম। মধ্যরাতে আমার ঘুম ভেঙেছে। উঠতে চাচ্ছি কিন্তু পারছি না। পরে দেখি ম্যাম বর্ডার ক্রস করে আমার গায়ের উপর এসেছেন। আমি আর সরালাম না। ঘুমন্ত অবস্থায় ম্যামকে ঘুমন্ত পরীর মতো দেখাচ্ছে। কোনো এক কবি বলেছেন, ঘুমন্ত অবস্থায় যে নারীকে সুন্দর দেখায় সেই প্রকৃত সুন্দরী। সকালে ম্যামের ডাকে ঘুম ভাঙলো। এই উঠো, আর কত ঘুমাবে? ম্যামকে জড়িয়ে ধরে বললাম, আর একটু ঘুমাতে দাও না। উঠো বলছি, নয়তো পানি ঢেলে দিব। আর কথা না বলে উঠে পড়লাম। দুজনেই ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম। প্রথম বর্ষের পরীক্ষাও শুরু হয়ে গেছে। ভালোভাবেই পরীক্ষাটা দিলাম। পরীক্ষার পর প্রতি বছরই ভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারও করা হলো। আমি গান গাওয়ার জন্য নাম লেখালাম ম্যামের অনুরোধে। অনুষ্ঠান শুরু হয়েছে। প্রতিযোগিতারা যে যার মতো পরিবেশন করলো। এবার আমার পালা। আমি গান গাইতে শুরু করলাম। গান গাওয়া শেষ করলাম। সবাই করতালিতে ব্যস্ত। মেয়েরা আমার সাথে সেলফি তুলতে আসলো। ম্যাম দূর থেকে সব দেখছে। তিনি তো রেগে আগুন। এই রে, কি করি? আজ তো আমাকে মেরেই ফেলবে। ম্যাম ভিড়ের মধ্যে এসে আমার হাত ধরে সবার সামনে থেকে টেনে নিয়ে আসলেন। তারপর আমাকে নিয়ে গাড়িতে বসালেন। রাস্তায় কেউ কারোর সাথে কথা বলছে না। দুজনেই নীরবতা পালন করছি। ম্যামকে দেখেই বোঝা যাচ্ছে উনি প্রচন্ড রেগে আছেন। আমি নীরবতা ভেঙে জিজ্ঞেস করলাম, কি হয়েছে সুহানা? কথা বলছো না কেন? আর এরকম রেগে আছো কেন? ম্যাম আমার কথার উত্তর না দিয়ে গাড়ি চালাচ্ছেন। আমরা বাসার সামনে চলে আসলাম। ম্যাম গাড়ি থেকে নেমে আমার হাত ধরে টেনে ওনার রুমে নিয়ে গেলেন। তারপর বেডের উপর ফেললেন। নিজের স্মার্টফোনটা বের করে আমার বুকের উপর উঠে সেলফি তুলতে লাগলেন। সোহানা, কি করছো এসব? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি দেখবো আজ তুই কত সেলফি তুলতে পারিস। আমাকে ছেড়ে অন্য মেয়েদের সাথে সেলফি তোলা হচ্ছে। তুমি এজন্য রেগে আছো? বিশ্বাস করো, আমি ওদের সাথে ইচ্ছে করে সেলফি তুলি নাই। ওরাই জোর করে সেলফি তুললো। তুমি কি কচি খোকা? ওরা বললো আর তুমি তুললা। আমি ম্যামকে জড়িয়ে ধরে বললাম, সরি আমার বেবিটা, আর কখনো এমন হবে না, আর সেলফি তুলবই না। ম্যাম আমার বুকে মুখ গুজে কান্না করতে করতে বললেন, তুমি কেন বোঝো না? আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না। এই কানে ধরলাম, আর এমন হবে না। এবার কান্না থামাও প্লিজ, কানে ধরে বললাম। তারপর ম্যাম কান্না থামিয়ে ফ্রেশ হতে চলে গেলেন। আমিও আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এদিকে আমার প্রথম বর্ষের পরীক্ষার রেজাল্ট দিয়েছে। আমি রেজাল্ট দেখতে ভার্সিটিতে চলে গেলাম। রেজাল্ট দেখে আমি অবাক। অনেক ভালো রেজাল্ট করেছি। আসলে এসব কিছু ম্যামের জন্যই সম্ভব হয়েছে। তিনি আমাকে হেল্প না করলে হয়তো ভালো রেজাল্ট করতেই পারতাম না। ভাবলাম তাড়াতাড়ি ম্যামকে গিয়ে ধন্যবাদ দিব।
হাসি মুখে ভার্সিটি থেকে বের হতে লাগলাম। পেছন থেকে কে যেন আমার নাম ধরে ডাক দিল, মেয়েলি কণ্ঠে। হাই, আমি শিমু, তোমার ক্লাসমেট, অ্যান্ড কনগ্রাচুলেশন ফর মেক এ ব্রিলিয়েন্ট রেজাল্ট। থ্যাংক ইউ শিমু। আমরা কি বন্ধু হতে পারি? ওহ শিওর, কেন নয়। তারপর শিমুর কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে যা দেখলাম আমি তো অবাক। দেখি ম্যাম আয়নার সামনে দাঁড়িয়ে চুল ছাড়ছেন। আমি আস্তে আস্তে গিয়ে ম্যামকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। ম্যাম চমকে উঠলেন। পেছন ফিরে তাকিয়ে দেখে আমি। ওহো, তুমি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। হঠাৎ এভাবে? সোহানা, আমি বেস্ট রেজাল্ট করেছি, খুব উত্তেজিত হয়ে। বলো কি? কংগ্রাচুলেশন ফর মেক এ গুড রেজাল্ট। এই বলো না, আমাকে বিয়ে করবে কবে? আমার আর দেরি সহ্য হচ্ছে না। তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারছি না। আর কয়েকটা দিন অপেক্ষা করো, তারপর গ্রামে গিয়ে বাবা মার কাছে তোমার ব্যাপারে বলবো। তখনই তাদের বলে তোমাকে বিয়ের কথা বলবো। আর অনেক দিন হলো বাবা মাকে দেখি না, তাদের দেখতে খুব ইচ্ছে করছে। ম্যাম আমাকে চুমু খেয়ে বলল, এই তো আমার বাবুটা, লক্ষ্মী ছেলের মতো কথা। কবে যাচ্ছ গ্রামে? আমাকে সঙ্গে নিয়ে যাবে কিন্তু। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। না, তোমাকে এখন নিয়ে যাওয়া যাবে না, সবাই খারাপ ভাববে। আগে সব ঠিক করি, তারপর তোমাকে নিয়ে যাব। ওকে আমার বাবুটা, তুমি যা বলবে তাই হবে। এবার আমাকে ছাড়ো, আমি ফ্রেশ হব। ম্যাম আমাকে ছেড়ে দিয়ে বলল, ওকে যাও, ফ্রেশ হও গিয়ে। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। হঠাৎ কিসে যেন কাঁপাকাঁপি অনুভব করলাম। ভাবলাম আবার ভূমিকম্প হলো না তো। পরে দেখি মোবাইল সাইলেন্ট করা। মোবাইলে কে যেন কল করেছে। আমি ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে মেলি কণ্ঠে হ্যালো। অচেনা মেয়েটি। হ্যালো, কে? আমি আরে আমিটা কে? আমি শিমু, তোমার ক্লাসমেট। তুমি হঠাৎ কি মনে করে? না, এমনি। কি করো? এই তো বসে আছি। আচ্ছা, বিকালে একটু দেখা করতে পারবে পার্কে? কেন? দরকার আছে, প্লিজ না করো না। ওকে, আসবো। আমি রেডি হয়ে পার্কের দিকে রওনা দিলাম। গিয়ে দেখি চারপাশের সব কাপড়রা নিজেদের মধ্যে কারবার করেছে। বাকিটা আপনারা বুঝে নিন, আমি বলবো না। একটু দূরে গিয়ে দেখি শিমু একটা বেঞ্চে বসে আছে। আমি কাছে এসে বসলাম। মেয়েটাকে আজ অনেক কিউট লাগছে। গোলাপি একটা শাড়ি পরেছে। তারপর শিমু আমাকে যা যা বলল আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। সাইফুর, তোমাকে কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না, কিন্তু আমাকে আজ বলতেই হবে। আমি আর অপেক্ষা করতে পারছি না। শিমু, তুমি কি বলবে পরিষ্কার করে বলো। আর এত ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার ভালো বন্ধু, তাই না? তো এত আমতা করছো কেন? সাইফুল, আমি আজ পর্যন্ত কোনো ছেলের দিকে ভালো করে তাকাইনি, আর কেউ আমার দিকে তাকানোর সাহসও পাচ্ছে না। কারণ আমার বাবা এখানকার এমপি আর ভাইয়েরা বড় লিডার। কিন্তু তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন আমার ভালো লেগেছিল। আমি ভেবেছিলাম হয়তো এটা আমার আবেগ। পরে দেখলাম এটা কোনো আবেগ না, আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। শিমুর কথা শুনে আমার গা থেকে ঘাম বের হচ্ছে। আমি কোনো কথা বলতে পারছি না।
কি হলো সাইফুল, কথা বলো না কেন? বলো তুমিও আমাকে ভালোবাসো। শিমু, তুমি যা বলছো তা কখনোই সম্ভব নয়। আমি তোমাকে ভালো বন্ধু ভাবি, এর চেয়ে বেশি ভাবতে পারি না। আর তার চেয়ে বড় কথা, আমার গার্লফ্রেন্ড আছে। দয়া করে এসব বলে আমাদের বন্ধুত্ব নষ্ট করো না। আমার কথাগুলো শুনে শিমু আঝরে কান্না করতে লাগলো। খুব কষ্ট হচ্ছে ওর জন্য, কিন্তু কি করব, আমার হাত তো বাঁধা। মনে রেখো, যদি এই জীবনে তোমাকে না পাই তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। কখনো আমাকে দেখতে পাবে না। শিমু প্লিজ, পাগলামো করো না। আমরা সারা জীবন ভালো বন্ধু হয়ে থাকবো। আমাকে কথা বলতে না দিয়ে কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। আমি মূর্তি হয়ে দাঁড়িয়ে রইলাম। কি করব কিছুই বুঝতে পারছি না। মেয়েটা আবার কি না করে বসে, যে জেদি মেয়ে। না না, আমি সোহানার সাথে প্রতারণা করতে পারবো না। যে মানুষটা আমাকে এত ভালোবাসে, আমি কিভাবে তাকে ছেড়ে যাব? না, আমি এটা করতে পারবো না। এসব ভাবতে ভাবতে বাসায় চলে গেছলাম। বাসায় এসে রুমে গিয়ে বসে পড়লাম আর ঘটনাগুলো ভাবতে লাগলাম। এমন সময় সোহানা ম্যাম আমার রুমে আসলো। সাইফুল, তোমার কি হয়েছে? এমন মনমরা হয়ে বসে আছো কেন? প্লিজ আমাকে সব খুলে বলো। আমি আর সহ্য করতে না পেরে ম্যামকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। সাইফুল, প্লিজ কান্না করো না, আমি স্থির থাকতে পারছি না। তারপর কান্না থামিয়ে ম্যামকে সব খুলে বললাম। সোহানা, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া থাকতে পারবো না। সোহানাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম। ম্যাম আর স্থির না থাকতে পেরে কান্না শুরু করে দিলেন। জানো সোহানা, আমার খুব ভয় হয়, কারণ ওর ভাইয়া খুব বড় গুন্ডা, বদমাস। ওরা যদি তোমার কোনো ক্ষতি করে বসে। প্রচন্ড ভেঙে গিয়ে বললাম। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কেউ আমাদের কোনো কিছু করতে পারবে না। আল্লাহ আমাদের সাথে আছে। তারপর ম্যামকে জড়িয়ে ধরে কতক্ষণ কান্না করেছিলাম জানি না। ওদিকে শিমুর কোনো খাওয়া দাওয়া নেই, দরজা বন্ধ করে শুধু কান্না করে, না খেয়ে রোগা হয়ে গেছে। মা, তোর কি হয়েছে বল আমাকে। ঠিক মতো খাচ্ছিস না, ঘুমাচ্ছিস না, সারাদিন শুধু কান্না করিস। শিমু কোনো কথা বলে না, শুধু কান্না করে। তারপর শিমুর বাবা চলে গেল। কিছুক্ষণ পর শিমুর বড় ভাই শিমুর রুমে আসলো। শিমু, বোন আমার, তোর কি হয়েছে বল আমাকে। কেউ কি তোকে কিছু বলেছে? তুই শুধু একবার ওর নাম বল, আমি ওর মাথা কেটে তোর পায়ের কাছে নিয়ে আসবো। তোর কান্না আমরা সহ্য করতে পারছি না। ভাইয়া, আমি সাইফুলকে ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো না। ওকে তুমি আমার কাছে এনে দাও প্লিজ। বোন, তুই কোনো চিন্তা করিস না, আমি যেভাবেই হোক তোর ভালোবাসার মানুষকে তোর কাছে নিয়ে আসবো। সত্যি বলছো ভাইয়া? সাইফুলকে আমার কাছে নিয়ে আনবে? হ্যাঁ রে বোন, সত্যি। এবার চল, খাবি। শিমুর ভাই শিমুকে নিজ হাতে খাবার খাইয়ে দিলেন। তারপর শিমুর ভাই ও কিছু ছেলে আসলো ম্যামের বাসায়। ম্যাম এসে দরজা খুলে দিল। আপনারা কারা? এখানে কি চান? কাকে খুঁজছে? আমি শিমুর ভাই, রাইফেলকে নিতে এসেছি। আমার বোন ওকে ভালোবাসে, ওর জন্য খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। ও কোথায়? ওকে ডেকে দিন।
ও বাসায় নেই। আর শুনুন, সাইফুর শিমুকে ভালোবাসে না, ও শুধু আমার ভালোবাসা। আপনারা এখন আসতে পারেন। দেখুন, ভালোই ভালোই বলছি, ওকে ডেকে দিন। আমরা ওকে শিমুর কাছে নিয়ে যাব। বললাম তো ও বাসায় নেই। আমরা যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, আমরা আবার আসব। আর আমার বোনের সুখের জন্য আমি কারো প্রাণ নিতেও দ্বিধা করব না। আপনি আমাকে হুমকি দিচ্ছেন? যদি মনে করেন তাই। এসব হুমকি থামকি দিয়ে শিমুর ভাই ও তার লোকেরা চলে গেল। কিছুক্ষণ পর বাসায় আসলাম। সোহানা, তুমি কোথায়? সোহানার কোনো আলাপ পাচ্ছি না। ওনার রুমে গেলাম, দেখি ম্যাম কান্না করতে করতে বালিশ ভিজিয়ে ফেলেছে। আমি সোহানার কাছে যেতেই দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো, কান্নাকাটি শুরু করলো। তারপর আমি বললাম, কি হলো সোহানা, এভাবে কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো। জানো, শিমুর গুন্ডা ভাই এসেছিল তোমাকে নিয়ে যেতে, আর বলেছে আমাকে তোমার জীবন থেকে সরিয়ে দেবে। তুমি বলো, কোথাও যাবে না আমাকে ছেড়ে? আমার পাগলি ম্যাম, আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। আর শিমুর ভাইকে আমি দেখে নিব, তুমি থাকো, আমি আসছি। না না, তুমি কোথাও যাবে না, ওরা তোমাকে মেরে ফেলবে, ওরা খুব খারাপ। আমার কিছুই হবে না, আমি যাব আর আসব। তারপর সেখান থেকে শিমুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর পথিমধ্যে দেখলাম শিমুর ভাই ও তার লোকেরা একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছে। আমি তাদের কাছে যেতেই, এই ছেলে, এদিকে এসো। আমি তাদের কাছে আসলাম। আমরা তোমাকে খুঁজছিলাম, চলো, শিমু তোমাকে যেতে বলেছে। তারপর শিমুর ভাই আমার হাত ধরে টানতে লাগলো। আমি ঝাটকা দিয়ে হাত ছাড়িয়ে নিলাম। শুনুন, শিমু আমার ভালো বন্ধু, ওকে আমি বন্ধুর চোখে দেখি, ভালোবাসি না। আপনারা দয়া করে আমাকে ডিস্টার্ব করবেন না। আমি চলে যেতেই শিমুর ভাই আমার হাত ধরে ফেললো। আমি হাত ছাড়িয়ে রাগের ঠাস ঠাস শিমুর ভাইয়ের গালে চড় বসিয়ে দিলাম। আপনাকে কতবার বলবো, আমি শিমুকে ভালোবাসি না, আমি সোহানা ম্যামকে ভালোবাসি। এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? এই বলে পেছন থেকে একজন আমার মাথায় আঘাত করলো। আমি সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়লাম। মাথা ফেটে আঝরে রক্ত পড়ছে। কিছুক্ষণ পর আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরে দেখলাম আমি চার দেওয়ালের ভেতরে, মাথায় ব্যান্ডেজ করা, নড়তে পারছি না, শরীর প্রচন্ড ব্যথা করছে। চেয়ে দেখি সোহানা ম্যাম আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। আমি ওর মাথায় আস্তে করে হাত ছোঁয়ালাম। ও চমকে উঠল। সোহানা, কাঁদছো কেন? দেখো, আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। তোমাকে কতবার বলেছি ওদের কাছে যেতে না, তুমি আমার কথা শুনলে না, তাই আজ এদিন দেখতে হলো। আজ যদি তোমার কিছু হয়ে যেত, আমি কি নিয়ে বাঁচতাম বলতে পারো? কেন? ভালো একটা ছেলে দেখে বিয়ে করে ফেলতে। সোহানাকে রাগানোর জন্য বললাম। কি বললি কুত্তা, আজ তোকে আমি মেরেই ফেলবো। এই বলে আমাকে মারতে শুরু করলো। সরি, আমি তোমাকে রাগানোর জন্য বলেছি, মুচকি হেসে বললাম। আমাকে রাগিয়ে তোর খুব ভালো লাগে, তাই না? ওদিকে শিমুর ভাই তার বাসায় গেল। শিমু ভাইকে দেখে দৌড়ে আসলো। ভাইয়া, সাইফুর কোথায়? ওকে এনেছো? ও নিশ্চয়ই গাড়িতে। যাই, ওকে নিয়ে আসি। ও আসেনি। কি বলছো ভাইয়া? ও আসেনি মানে? কোথায় ও?
ওকে আনতে গিয়েছিলাম, ও আসেনি। ও তোকে ভালোবাসে না, ও সোহানা নামে একটা মেয়েকে ভালোবাসে। আমি হাত ধরে আনতে গেলাম, তখনই ও আমাকে চর মেরেছে। তাই আমিও রেগে ওকে মেরে রাস্তায় ফেলে এসেছি। তুই ওকে ভুলে যা। তোমার সাহস কি করে হলো আমার ভালোবাসা মানুষের গায়ে হাত তোলার? আমি ওকে আমার কাছে নিয়ে আনতে বলেছি, মেরে ফেলতে নয়। তার ভাই অবাক হয়ে শিমুর দিকে তাকিয়ে আছে। শিমু সেখান থেকে দৌড়ে হাসপাতালে চলে গেল। তখনও সোহানা আমার বুকে মাথা দিয়ে আছে। শিমু দরজায় দাঁড়িয়ে সব দেখছে, আস্তে কাশি দিল। সোহানা আর আমি চমকে উঠলাম। আসতে পারি? আরে শিমু, ভিতরে এসো। সাইফুর, আই এম সরি। আমার ভাইয়ের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আমি বুঝে গেছি জোর করে সব পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না। তুমি সোহানা ম্যামকে নিয়ে সুখে থাকো, আমি তোমার বন্ধু হয়েই থাকবো আজীবন। শিমু, আমি কিছু মনে করিনি। তুমি যা করেছো আমাকে প্রচুর ভালোবাসো বলেই করেছো। তোমার প্রতি আমার কোনো রাগ নেই। তোমরা থাকো, আমি তাহলে এখন আসি। তারপর শিমু কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। আমার সুস্থ হতে প্রায় 2 সপ্তাহ সময় লেগে যায়। সোহানা হাসপাতাল থেকে রিজাইন লেটার নিয়ে বাসায় নিয়ে আসলো। সোহানা, আমি আর দেরি করব না, গ্রামে যাব, বাবা মার সাথে কথা বলে আমাদের বিয়ের কাজটা সেরে ফেলবো। তুমি সত্যি বলছো? সত্যি। আমি গ্রামে চলে আসলাম সোহানার কাছ থেকে বিদায় নিয়ে। ট্রেন থেকে নেমে সৌচা বাড়ির দিকে রওনা দিলাম। গ্রামের মানুষের মাঝে অনেক পরিবর্তন এসেছে, কিন্তু আমাদের বাড়িটার কোনো পরিবর্তন নেই, আগের মতোই আছে। বাড়িতে আসতেই মা মা মা, দেখো ভাই এসেছে। মা বাবা তাহমিনার চিৎকার শুনে বাইরে চলে আসলো। মা আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করলো। মা প্লিজ কেঁদো না, আমি এসেছি তো। দীর্ঘদিন যাবৎ মা বাবার সাথে কোনো যোগাযোগ ছিল না। চল বাবা, ঘরে চল। খাবার খেতে খেতে মা বাবাকে সব খুলে বললাম ঢাকায় ঘটে যাওয়া। মা বাবাকে সোহানার ছবি দেখালাম। সোহানাকে বাবা মার খুব পছন্দ হয়েছে। মা জানো, সোহানার কেউ নেই পৃথিবীতে। তোমরা যদি বলো আমি ওকে আসতে বলবো। ওকে বাবা, তুই তাড়াতাড়ি বৌমারে আসতে বল। বৌমার চাঁদ মুখখানে দেখতে খুব ইচ্ছে করছে। তারপর আমি তাড়াতাড়ি সোহানাকে ফোন দিলাম। সোহানার সাথে সাথেই ফোন রিসিভ করলো। হ্যালো সোহানা, কেমন আছো? সাইফুর, তোমাকে ছাড়া আমি ভালো নেই। শোনো, তোমাকে বাবা মার খুব পছন্দ হয়েছে, তারা বিয়ের জন্য রাজি হয়েছে। তুমি সত্যি বলছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার যে কি খুশি লাগতেছে। পাগলি একটা। শোনো, তুমি কালকেই চলে আসবে আমাদের বাড়িতে। তারপর সোহানা আমাদের বাড়িতে চলে আসলো। আমি ওকে স্টেশন থেকে রিসিভ করে এনেছি। মা দেখো, ভাইয়া ভাবিকে নিয়ে এসেছে, তাড়াতাড়ি এসে দেখে যাও। মা বাবা সবাই আসলো। সোহানা সবার পা ছুঁয়ে সালাম করলো। ওমা, আমার বৌমা কি মিষ্টি দেখতে, মাশাআল্লাহ, একদম পরীর মতো। কথা না বলে বৌমাকে ঘরে নিয়ে চলো। তারপর আমরা ঘরে চলে আসলাম, খাওয়া দাওয়া শেষ করলাম। সোহানা মা, আমি চাই তাড়াতাড়ি তোমাদের বিয়েটা দিয়ে দিই, যেহেতু তোমরা দুজন দুজনকে আগে থেকে পছন্দ করো। তোমার কি মত? আম্মু, আপনারা যা ভালো মনে করেন তাই। ঠিক আছে মা, তুমি তোমার রিলেটিভ সবাইকে আসতে বলো। আমি এই সপ্তাহে তোমাদের বিয়ে দিয়ে চাই। ওকে বাবা। আমি রুমে গিয়ে খুশিতে ব্রেক ডান্স দিতেছি। শেষ পর্যন্ত ম্যামকে নিজের করে পাবো। এরই মধ্যে সোহানা আমার রুমে এসে হাজির। আমার এই অবস্থা দেখে হাসতে শুরু করলো। আমি লজ্জায় শেষ। ধুর,
কিসের লজ্জা হবু বউয়ের সামনে? কি ব্যাপার সাহেব, এত খুশি কেন আজকে? তুমি এসেও বুঝবে না, ছোট্ট মানুষ। কি, আমি ছোট মানুষ? দাঁড়াও, এখন দেখাবো ছোট মানুষ কি করতে পারে। করবা? ভয়ে ভয়ে বললাম। তারপর সোহানা আমার দিকে এগিয়ে আসছে, আমি পেছনে যেতে লাগলাম। ওই শুনছো, নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের প্রেমের ছোঁয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ। যেতেই খাটের উপর পড়ে গেলাম। সোহানা আমার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ল, আমার ঠোঁটের সাথে ও ঠোঁট লাগিয়ে দিল। কিছুক্ষণের জন্য হারিয়ে গেলাম দুজনেই। আমি সরানোর চেষ্টা করলাম, কিন্তু ও সরল না। বুঝলাম না আজকে সোহানার এত শক্তি কোথা থেকে আসলো। মনে হয় মরা গরু খেয়ে এসেছে। দীর্ঘ 5 মিনিট পর আমাকে ছেড়ে দিল। আমি হাঁপাতে লাগলাম, দম যায় যায় অবস্থা। শোনো, বাকি আদরটুকু বাসর রাতের জন্য তুলে রাখলাম। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা আজ কেমন হিংস্র হয়ে গেছে, মনে হয় খেয়েই ফেলবে আমাকে। সোহানা প্লিজ এখন যাও, আমি খুব ক্লান্ত। ওকে, যাচ্ছি। তারপর সোহানা আমার রুম থেকে চলে গেল। আমার কেমন জানি খুশি লাগতেছে। সোহানা ম্যামকে নিজের বউ হিসেবে পাবো ভাবতেই গা শিউরে ওঠে। আজ শুক্রবার, আমার আর সোহানা ম্যামের বিয়ে। আমরা আজ জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। বিয়েতে অনেককেই দাওয়াত করলাম, শিমুকেও দাওয়াত দিলাম। সর্বশেষ দাওয়াতটা দিলাম আমার পূর্বের ক্রাশ সিনথিয়া আপুকে। উনি নাকি বিরিয়ানি না রান্না করলে আমার বিয়েতেই আসবে না। ভাবতেছি ওনার জন্য স্পেশাল ভাবে টিকটিকির ভুনা, ব্যাঙের ফ্রাই, ব্রেড, মশা মাছির ঝোল রান্না করেছি। আমার পাঠক পাঠিকারাও আসবে, কিন্তু বলতে না বলতেই আমাদের বিয়েটা সম্পন্ন হলো ভালোভাবে। আমাদের বাসরঘর সাজানোর দায়িত্ব পড়লো সিনথিয়া আপু ও শিমুর উপর। খেলা সামলাও। ওরা দুজন খুব সুন্দর করে বাসর ঘরটা সাজিয়েছে। আমি ছাদের উপর বসে আছি, রুমে যেতে ভয় লাগছে। আসলে প্রথম বিয়ে করছি তো, তা একটু আনইজি লাগছে। সমস্যা নেই, ভবিষ্যতে আরো বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে। পিছনে ঘুরে দেখি সিনথিয়া আপু ও শিমু আমার দিকে রাগী লুক নিয়ে এগিয়ে আসছে। কাছে এসেই দুজন আমার কান টেনে ধরলো। নতুন বউকে ঘরে বসিয়ে রেখে এখানে হাওয়া খাওয়া হচ্ছে, তাই না? আসলে প্রথম বিয়ে করেছি তো, একটু ভয় লাগছে। তোমরা একটু আসো না আমার সাথে। কি বললি শয়তান? আমরা তোর বাসর ঘরে যাব তোর আর ম্যাডামের সিনেমা দেখার জন্য? তারপর আমার কান টেনে নিচে নিয়ে আসলো, ধাক্কা দিয়ে রুমে ঢুকিয়ে দিয়ে বাইরে দরজা লক করে দিল। আমি রুমে ঢুকে দেখি মোর বউ রুমে নাই। ও মোর আল্লাহ, মোর বউ গেছে কই? মা গো, মোর বউ গেছে কমে? সারা ঘর খুঁজলাম, খাটের নিচে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। এত আশা ছিল বাসর রাতে বিড়াল মারবো, সে আশাটা মনে হয় পূরণ হবে মনে হচ্ছে না। ওমা, কিছুক্ষণ পর দেখি সোয়ানা ওয়াশরুম থেকে বের হচ্ছে, গায়ে নাইট ড্রেস, বিয়ে শাড়ি নাই। সোহানা, তোমার গায়ে বিয়ের শাড়ি কমে? আর তুমি আমার পা ছুঁয়ে সালাম করলা না, ব্যাপারটা কি? ওই পিচ্চি, তোরে কিসের সালাম করবো রে? চল, তোরে আজকে খেলা দেখাবো। কি খেলা দেখাইবা? ভয়ে ভয়ে বললাম। তারপর সোহানা আমার বুকের উপর উঠে বসলো এবং আমার ঠোঁট কামড়ে ধরলো। এই কি করো, সবাই দেখতেছে তো। কই, কে দেখে? আরে পাঠক পাঠিকেরা দেখে। পাঠক পাঠিকেরা, তোমরা এখন যাও, আমরা এখন সিনেমা দেখাবো। সারা রাত শুটিং করে আমি খুব ক্লান্ত। সকালে চোখ মেলে দেখি সোহানা স্নান করে এসে চুল মুছতেছে।
ওকে দেখে আমি কন্ট্রোল হারিয়ে ফেলেছি। মেয়েটাকে আজ অপূর্ব সুন্দর লাগছে। আমি বিছানা থেকে উঠে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। ও চমকে উঠল, ফিরে দেখলো আমি। তুমি উঠেছো তাহলে? তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হও, সবাই ডাকছে। এই, আমাকে একটু আদর করো প্লিজ। যা দুষ্টু ছেলে, রাতের কথা মনে নাই? শোনো না, আমার না টুইন বেবি পছন্দ, আমাকে এনে দিবা। দুইটা কেন? তুমি চাইলে একটা ক্রিকেট টিমের ব্যবস্থা করবো। যা দুষ্টু ফাজিল ছাড়া, আমার বুঝি লজ্জা করে না? তারপর আমরা বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকায় চলে আসলাম আমাদের পুরনো ঠিকানায়। আমাদের সংসারটা খুব সুখেই চলছে। আমার একটা কিউট বেবি হয়েছে, নাম মুবাসসারা। আসলে আমি একটা বেবি, আমার আবার বেবি হয়েছে, ভাবা যায় এগুলা? পরের দিন সোহানা রান্নাঘরে রান্না করতেছে। আহ, কি ঘ্রাণ! দেখতে হবে না কার বউয়ের হাতে রান্না? আমি রান্নাঘরে গিয়ে সোহানার কোমর জড়িয়ে ধরলাম। ও কিছুটা কেঁপে উঠল। আমি ওর ঘাড়ে টান ছোয়ালাম। আচ্ছা, তুমি সারাদিন এত রোমান্টিক হও কেন বলো তো? যাও, এখন আমি রান্না করব, তা না হলে না খেয়ে থাকতে হবে। না, আমি একটা আম্মা খাবো। উম্মাহ খেলে চলবে না, খাবারও খেতে হবে। খাবার না খেলে এই রোমান্টিকতা থাকবে না। কি হচ্ছে এখানে? আমাকে খেতে পাঠিয়ে দিয়ে আব্বুকে আদর করা হচ্ছে, তাই না? আম্মু, তুমি শুধু আব্বুকে আদর করো, আমাকে একটু আদর করো না। কাঁদতে কাঁদতে বলল আমার মেয়ে মুবাসসারা। এভাবে চলতে থাকলো আমাদের খুনসুটি মিশ্রিত সংসার। দোয়া করবেন আমরা যেন সুখী হই। আমাদের স্বপ্ন গল্প চ্যানেলের সকল পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ওই শুনছো? নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের প্রেমের ছোঁয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।